দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন, আবার কখনো কলেজ পর্যায়ের বিতর্ক উপভোগ করেছেন। তবে আমাদের চলমান প্রতিযোগিতার এই আসরে স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করবে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আপনাদেরকে বিনোদন প্রদানের পাশাপাশি জ্ঞানের আলোয় আলোকিত করা আমাদের উদ্দেশ্য। যুক্তির বহমান ধারায় আপনাদের মূল্যবোধকে জাগ্রত করবার জন্য আজকের বিতর্কে যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতনের প্রধান কারণ। যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের সাথে বিতর্ক করবেন তারা হচ্ছেন পক্ষদল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিপক্ষ দল সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা। দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন আমি মুনিয়া আক্তার জুথি, মাস্টার্স প্রথম সেমিস্টার, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা। আসসালামু আলাইকুম, আমি নাইমা আক্তার রিতা, স্নাতকোত্তর ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি শারমিন সুলতানা নিশি, মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি রিপা বানু, চতুর্থ বর্ষ, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি শিউলি আক্তার, সম্মান চতুর্থ বর্ষ, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি নাদিয়া ফারহানা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, মাস্টার্স ফার্স্ট সেমিস্টার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আফিয়া আক্তার, বাংলা বিভাগ, স্নাতকোত্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দর্শক, এবারে দেখে নেব বিপক্ষ দলে কারা আছেন। আরিফ খান রাব্বি, স্নাতকোত্তর শেষ পর্ব, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সরকারি বাংলা কলেজ। সাকিব আজনাইন, অর্থনীতি বিভাগ, সম্মান চতুর্থ বর্ষ, সরকারি বাংলা কলেজ। আমি আফরুজা আক্তার আভা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মাস্টার্স শেষ পর্ব, সরকারি বাংলা কলেজ। আমি মুদাসসির হোসেন জামিল, অনার্স তৃতীয় বর্ষ, সরকারি বাংলা কলেজ। মোহাম্মদ মিজানুর রহমান অমি, স্নাতকোত্তর শেষ পর্ব, সমাজকর্ম, সরকারি বাংলা কলেজ। আমি রাবিয়া বশির সাথী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, অনার্স দ্বিতীয় বর্ষ, সরকারি বাংলা কলেজ। রুকনুজ্জামান সাদি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চতুর্থ বর্ষ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের জ্ঞাতার্থে এবং উপস্থিত বিতার্কিকদের অবগতির জন্য আজকের এই বিতর্ক প্রতিযোগিতার নিয়ম কানুন আমি বলে দিচ্ছি। আপনারা সার্বিকভাবে যুক্তিতর্কের উপস্থাপন এবং যুক্তি খণ্ডনের জন্য সর্বমোট 17 মিনিট সময় পাবেন। এই 17 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। তাছাড়া একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য প্রদান করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বে যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষ হলে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে, যাদের সুচিন্তিত প্রদেয় রায়ের মাধ্যমে আজকের এই প্রতিযোগিতার জয় কিংবা পরাজয় নিষ্পন্ন হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি জনাব সালমা আক্তার মিশনকে, অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি জনাব মুসাব্বিরুল ইসলামকে, 2009 ও 2011 সালে অনুষ্ঠিত 19তম এবং 20তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য এবং 20তম বিতর্ক প্রতিযোগিতায় বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা। তাছাড়া পেশাগতভাবে তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব। এবারে আসন গ্রহণ করবেন বিজ্ঞ বিচারক জনাব রথীন্দ্রনাথ দত্ত, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। বিজ্ঞ বিচারক বৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যায়ন বক্তব্য প্রদান করবেন। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতি জনাব FH আরিফকে, প্রাক্তন বিতার্কিক ও সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড। আমি এবারে আমাদের সম্মানিত সভাপতিকে অনুরোধ করছি আমাদের আজকের এই প্রতিযোগিতা পরিচালনা করবার জন্য। আমি আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা মুনিয়া আক্তার জুথিকে, সময় 5 মিনিট। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দৈবী নহি সামান্য কোনো নারী,
পূজা করে মোরে রাখিবে ঊর্ধ্বে সেনহি সেনহি, হেলা করে মোরে রাখিবে পিছে সেনহি সেনহি। রবি ঠাকুরের চিত্রাঙ্গদা চরিত্রের মতোই রামায়ণ মহাভারতের সময় থেকে মেয়েরা সবসময় চেয়েছে পুরুষের কাঁধে কাঁধ রেখে সমান তালে সমাজের জন্য কাজ করতে, কিন্তু আমাদের সমাজ এবং সংস্কৃতি সবসময় নারীদেরকে হয়তো দেবীর আসনে বসিয়েছে, নয়তোবা সবসময় অবলা হিসেবে বিবেচনা করে এসেছে। কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজ কখনোই আসলে নারীদেরকে সমকক্ষ মনে করেনি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে জানাচ্ছি আমার সালাম এবং শুভেচ্ছা। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতন প্রধান কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে আমার এবং আমার দলের বক্তাদের সুদৃঢ় অবস্থান। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়ন করে যাব, দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে বিশ্লেষণ করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা এসে তথ্য এবং উপাত্তের মাধ্যমে এটিই প্রমাণ করে দিয়ে যাবেন যে সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতনের প্রধান কারণ। মাননীয় সভাপতি, আজকের বিষয়টিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে সংকট শব্দটির সাথে একটি ই প্রত্যয় যুক্ত আছে। অতএব আমরা আজকে এখানে বলতে চাচ্ছি যে নারী নির্যাতনের অন্যান্য যে কারণগুলো রয়েছে তার মধ্যে সাংস্কৃতিক সংকটটাই মুখ্য ভূমিকা পালন করছে। মাননীয় সভাপতি, আজকের বিষয়টির যে প্রপঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে সেটি হচ্ছে সাংস্কৃতিক সংকটটি কি, নারী নির্যাতন এবং নারী নির্যাতনের প্রধান কারণ। শুরুতেই আসা যাক সংস্কৃতি কি। সংস্কৃতি হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের একটি প্রতিচ্ছবি। যদি অধ্যাপিকা হেলেনা স্পেন্সারের মতে বলতে চাই, এটি একটি সামগ্রিক জটিল সামগ্রিকতা যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমাদের জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, শিল্প, আইন, মূল্যবোধ, রাজনীতি, আচার বা সম্ভাব্য সামর্থ্য বা অভ্যাস। অতএব সংস্কৃতি হচ্ছে একটি বুনিয়াদী অনুমান যার মধ্যে মূল্যবোধ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির বিশ্বাস এবং আচরণ প্রথার একটি অস্পষ্ট সমষ্টি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, সংস্কৃতি যতটাই না আমরা আসলে উত্তরাধিকার সূত্রে পেয়েছি ঠিক ততটাই আমাদের অর্জিত। মাননীয় সভাপতি, এবার আসি সংস্কৃতির উপাদানগুলো কি কি। সংস্কৃতির উপাদানগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ, ভাষা, অনুমোদন, সামাজিক রীতিনীতি, লোকাচার, লোকনীতি। মাননীয় সভাপতি, এইবারে যে প্রপঞ্চটি ব্যাখ্যা করব সেটি হচ্ছে সাংস্কৃতিক সংকট। অর্থাৎ সাংস্কৃতিক সংকট আমরা ঠিক কোনটিকে বলছি? সাংস্কৃতিক সংকট হলো সংস্কৃতির মধ্যকার সেই সকল উপাদান, বিশ্বাস, আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা, এগুলো যখন ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের জন্য নেতিবাচক অবস্থার অবতারণা করে, ঠিক ওই মান মানসিকতাটাকেই আমরা আজকে সাংস্কৃতিক সংকট বলছি। নারী নির্যাতন বলতে আজকে আমরা বুঝিয়েছি নারীর ওপর পুরুষ বা নারী কর্তৃক যে কোনো ধরনের নিগৃহ, নিপীড়ন এবং জোরপূর্বক বঞ্চনার শিকার করা এবং শুধুমাত্র নারী সেই জন্য তাকে অধিকার বঞ্চিত করা। নারী নির্যাতনের প্রধান কারণ কি, এটি আগে খুঁজতে গেলে দেখতে হবে নারী নির্যাতনের অন্যান্য কারণগুলো কি। অন্যান্য কারণগুলো যদি আজকে আমরা খুঁজতে যাই তাহলে দেখতে পাবো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া, শিক্ষার অভাব থাকা, আইনের যথাযথ প্রয়োগ না হওয়া বা সচেতনতার অভাব। কিন্তু এই কারণগুলোকে যেটি প্রভাবিত করছে, অর্থাৎ এই সমস্যার মূলে যেটি রয়েছে সেটিই হচ্ছে সাংস্কৃতিক সংকট বা আমাদের এই পুরুষতান্ত্রিক মন মানসিকতা। আজকে বাংলাদেশের যে কোনো টেলিভিশন বা প্রথম আলোর মতো পত্রিকা খুললে আমরা দেখতে পাই বাংলাদেশের নারী জনগোষ্ঠীর মোট 86% শারীরিক, 36% মানসিক এবং 43% যৌন নিপীড়নের শিকার হচ্ছে। এবং ডেইলি স্টারের মতো পত্রিকাও এটাই প্রকাশ করছে যে 2005 সালে যৌতুকের জন্য 16 বছরের একটি কিশোরী মেয়েকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। বাংলাদেশের চিত্র যখন এমন, সেখান থেকে আমরা আজকে 3টি কারণ দেখিয়ে যাব। যেই 3টি কারণ, অর্থাৎ প্রথম কারণ হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এখনো পর্যন্ত নারীর প্রতি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে নারীকে নির্যাতন করা হয়েছে, এবং দ্বিতীয় কারণ আমাদের সামাজিক প্রথা, আইন ও রীতিনীতির মাধ্যমে নারীকে নির্যাতন করা হয়েছে, এবং তৃতীয়ত নারীর প্রতি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের মাধ্যমে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে নির্যাতন করা হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা আরিফ খান রাব্বি, সময় 4 মিনিট। জানতে কি চাও কেমন হবে তোমার অধিকার? ভুবন জুড়ে তোমার উপর কেন অবিচার? জানবে যেদিন, হানবে সেদিন অত্যাচারীর পানে, মুক্ত হবে তোমার সেদিন বিজয়ার সম্মানে। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে নারীকে সম্মানের সাথে বাঁচতে হলে নারীকে আজ সচেতন হতে হবে তার অধিকার সম্পর্কে, সোচ্চার হতে হবে সমস্ত অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতনের প্রধান কারণ। একজন সচেতন মানুষ হিসেবে আমি এর বিপক্ষে দাঁড়াচ্ছি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছে। সেই সাথে কল্পনার রাজ্য থেকে বেরিয়ে একটু বাস্তবতার ভিটেই নেমে এসে এর পূর্ণাঙ্গ
পূর্ণাঙ্গ সংজ্ঞায়ন করছি। মাননীয় সভাপতি, আজ সাংস্কৃতিক সংকট বলতে সুস্থ ও নিরপেক্ষতার পরিবর্তে সাম্প্রদায়িক মৌলবাদ ও বৈষম্যের প্রভাব বৃদ্ধিকে বোঝাচ্ছি। সেই সাথে নির্যাতন বলতে শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও যৌন নির্যাতন সহ নারীর উপরে হওয়া সকল অধিকার বঞ্চনাকে বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, এই প্রত্যয় দ্বারা সাংস্কৃতিক সংকটের ক্ষেত্রে সাংস্কৃতিক সংকটকে নারী নির্যাতনের মুখ্য তথা প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে, সেটিকে বোঝাচ্ছি, যার ঘোর বিরোধিতা করছি আমরা। মাননীয় সভাপতি, আমরা আজকে প্রমাণ করে যাব সাংস্কৃতিক সংকট প্রধান কারণ নয়, বরং নারী নির্যাতনের অনেকগুলো কারণগুলোর মধ্যে এটি একটি গৌণ কারণ। মাননীয় সভাপতি, দেখুন, আজকে সাংস্কৃতিক সংকট কোনোভাবেই এই এত বড় মহামারীর মতো একটি সমস্যার প্রধান কারণ হতে পারে না, বরং আইনের শাসন এবং নারীর অধিকারের প্রতি যে সচেতনতা, সেই অধিকার সচেতনতার অভাবটি নারী নির্যাতনের প্রধান কারণ। মাননীয় সভাপতি, আমার পরবর্তী বক্তাগণ আমার রূপরেখা অনুযায়ী উপযুক্ত তথ্য এবং যুক্তি দিয়ে তা প্রমাণ করে যাবে। মাননীয় সভাপতি, আমি প্রথমেই আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের প্রতি একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনারা যে সাংস্কৃতিক সংকটের কথা বলছেন, সেটি কি নতুন সৃষ্টি হয়েছে নাকি পূর্ব থেকেই হয়ে আসছে? আমি চাইবো এর সঠিক একটি উত্তর পাবো। মাননীয় সভাপতি, আমরা কেন বলছি যে আইনের শাসনের অভাবই প্রধান কারণ? দেখুন মাননীয় সভাপতি, যদি আইনের কঠোর প্রয়োগ না থাকে, আইনের ইতিবাচক দৃষ্টান্ত না থাকে, তাহলে যে কোনো অপরাধী সমাজে মহামারী আকার ধারণ করবে, যেমনটা তারা বলছেন আজকে পুরুষতান্ত্রিক সমাজের কথা। যদি আজকে আইনের কঠোর প্রয়োগটি হতো, আজকে যদি আইনের দৃষ্টান্তটি থাকতো, তাহলে এই যে নারী নির্যাতন, এটি মহামারী আকার ধারণ করতো না, এটি সংস্কৃতিতে পরিবর্তন হতো না এবং সাংস্কৃতিক সংকটও দেখা যেত না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সাংস্কৃতিক সংকটটি কোনো প্রধান কারণ নয়, বরং আইনের শাসনের অভাব যে প্রধান কারণ, তার একটি উপধাপ বা উপস্তর মাত্র। মাননীয় সভাপতি, আজকে আমরা যদি নারীর অধিকার সচেতনতার কথা বলি, তাহলে দেখতে পাই আজকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নারীর অনেক সম্ভাবনার দ্বার থাকলেও নারী অধিকার সচেতনতার অভাবে সেই দ্বারগুলোকে যেতে পারছে না। আজকে নারীর মানবিক অধিকার রয়েছে, সামাজিক অধিকার, তার রাষ্ট্রীয়, আইনগত এবং পারিবারিক বিভিন্ন অধিকার রয়েছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অধিকার, কিন্তু নারী কি সেটা উপলব্ধি করতে পারছে, সচেতন হতে পারছে? আজকে যে কয়জন মানুষ সচেতন হওয়ার চেষ্টা করছে, আজকে শিক্ষাঙ্গনে বা অন্য জায়গায় যে শিক্ষিত নারীগুলোও আজকে সচেতন হওয়ার চেষ্টা করছে, দেখা যাচ্ছে আইনের কঠোর প্রয়োগ না হওয়ায়, আইনের ইতিবাচক দৃষ্টান্ত না থাকায় তারাও সেখান থেকে পিছিয়ে পড়ছে। আজকে আমরা দুই ধরনের নারী দেখতে পাচ্ছি সমাজে, যারা একটু সচেতন, আবার যারা সচেতন নয়। যারা সচেতন নয় তারা তো অজ্ঞই রয়েছে, যারা সচেতন তারা আইনের কঠোর প্রয়োগ না থাকার কারণে এই যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করতে পারছে না। আজকে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যতম 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শুনতে পাওয়া যায় যে সেখানকার শিক্ষকের দ্বারা ছাত্রী নির্যাতিত হচ্ছে, তখন প্রশ্ন রেখে যাই, আমি আবারও একটি প্রশ্ন রেখে যাচ্ছি সেক্ষেত্রে, যে এই যে সর্ষের মতো ভূতটা, সেটা তাড়াবেন কি করে? একটা সাধারণ মানুষ যদি অন্যায় করে, তাহলে সেটা গোটা কয়েকজন মানুষের উপরে তার প্রভাব পড়ে, কিন্তু যদি এই অন্যায়টা কোনো এই ধরনের মানুষ করেন, তখন পুরো সমাজের উপর তার প্রভাব পড়ে। সেই প্রভাব আইন ছাড়া, আইনের কঠোর প্রয়োগ ছাড়া এবং নারীর সচেতনতা ছাড়া কোনোদিন দূর করতে পারবে না। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবারে আমরা পক্ষ দলের নাইমা আক্তার রিতার বক্তব্য শুনবো। সময় 4.5 মিনিট। আমি নারী, আমি জননী, আমি সৃষ্টি করেছি নতুন প্রাণ, আমি ধরিত্রীর মতো সহনশীলা, তাদের জন্যে জীবন করেছি দান। হ্যাঁ, মাননীয় সভাপতি, সৃষ্টির শুরু থেকেই নারীর ইতিহাস মানেই ত্যাগের ইতিহাস, নারীর ইতিহাস মানেই বিসর্জনের ইতিহাস। নারী কখনো বিসর্জন দিয়েছে তার সুখ শান্তিকে, কখনো তার সম্মান এবং কখনো তার নিজের জীবনকে। মাননীয় সভাপতি, শুরুতেই হচ্ছে তাদের যুক্তিখণ্ডন দিয়ে শুরু করছি। তারা আজকে প্রথমে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে আত্মহত্যা এবং শিক্ষার্থী যে আসলে মৃত্যু হয়েছে সেটি নিয়ে তারা কথা বলার চেষ্টা করলেন। মাননীয় সভাপতি, আমরা তাদেরকে বলতে চাই, তারা আজকে যেই নারী নির্যাতনের প্রধান যেই 2টি কারণের কথা বলে গেলেন, যে নারীর অধিকার নিয়ে তারা সচেতন না, এই জন্য তারা নির্যাতনটি হচ্ছে, এটি আসলে ভুল। মাননীয় সভাপতি, কীভাবে দেখেন, আজকে আমরা দেখতে পাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে অবন্তিকা হত্যা হয়েছে, সেই অবন্তিকা আত্মহত্যার আগে মাননীয় সভাপতি প্রশাসনের কাছে বারংবার গিয়েছিল বিচারের জন্য মাননীয় সভাপতি, কিন্তু বিচার পায়নি বলে। তার মানে আমরা দেখতে পাই এখানে অবন্তিকা তার অধিকার নিয়ে সচেতন ছিল, তারপরেও তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে মাননীয় সভাপতি, তাকে আত্মহত্যার মুখে ঢলে পড়তে হয়েছে মাননীয় সভাপতি। তার মানে তাদের এই পয়েন্টে আজকে কোনোভাবেই এই জায়গায় টিকে না। এরপর আসি মাননীয় সভাপতি, আমরা আপনাকে দেখাই আইনের শাসনের কথা।
তারা হয়তো ভুলে গিয়েছে, আমরা আজকে বলে গেছি সংস্কৃতি কি। ম্যাকাইভার বলেছেন হোয়াট টু ইয়ার দ্যাট ইজ কালচার। মাননীয় সভাপতি, আজকে আমাদের সংস্কৃতি, এই যে আইনের ফাঁকফোকর আছে মাননীয় সভাপতি, এই আইনের ফাঁকফোকরগুলোও আমাদের আজকে সংস্কৃতিতে পরিণত হয়েছে মাননীয় সভাপতি। এই যে বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিটি আছে, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা যে দুর্নীতিপরায়ণ রাষ্ট্র, আমরা যে মাননীয় সভাপতি এই যে দুর্নীতিগ্রস্ত যে রাষ্ট্র, এইটিও আজকে আমাদের ক্রমান্বয়ে চলতে চলতে যুগের পর যুগ ধরে চলে এসে এটি বর্তমানে আজকে আমাদের সংস্কৃতির মধ্যে পরিণত হয়েছে। আমরা আপনাকে বলছি, নারী নির্যাতনের জন্য পৃথিবীতে অন্যান্য অনেক কারণ থাকতে পারে, সেই কারণগুলোর মধ্যে প্রধান এবং যে প্রথম যে কারণটি, মুখ্য যে কারণটি, সেটি হচ্ছে আজকে আমাদের সাংস্কৃতিক সংকট মাননীয় সভাপতি। আমরা আপনাকে দেখাই রাজধানীর কলাবাগানের 17 বছর বয়সী কিশোরী জান্নাতের কথা মাননীয় সভাপতি, যে কিনা ছাদে কাপড় শুকাতে গিয়েছিল, সেখানে কাপড় শুকাতে গিয়ে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হওয়ার পরে লজ্জায় ঘৃণায় মাননীয় সভাপতি সে হচ্ছে বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে কেন 17 বছর বয়সী জান্নাত আত্মহত্যা করলো? সে তো কোনো অন্যায় করেনি। আজকে যে ধর্ষক, সে হচ্ছে মাননীয় সভাপতি গলা ফুলিয়ে বুক উঁচু করে, মাথা উঁচু করে সমাজে বসবাস করছে, কিন্তু আজকে কেন আত্মহত্যা করলো সেই জান্নাত? কারণ সে জানতো এই সমাজ মানে সভাপতি, এই সমাজের ধর্ষককে সবাই মেনে নেয় না ধর্ষিতাকে। এই সমাজে ধর্ষিতার বিয়ে হয় না মাননীয় সভাপতি। সে জানে মাননীয় সভাপতি, এই সমাজের ধর্ষিতা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, পাড়ার বাচ্চা ছেলেটাও বলে উঠবে এই যে দেখ ধর্ষিতা যাচ্ছে। অথচ চোখের সামনে দিয়ে মাথা উঁচু করে যে চলছে ধর্ষক, সে মাননীয় সভাপতি আজকে মানে নির্দ্বিধায় স্বাধীনভাবে বেঁচেই বেড়াবে। এভাবেই প্রতিনিয়ত সমাজে বাড়বে ইপটিজিং, বাড়বে ধর্ষণ, এভাবেই বাড়বে মাননীয় সভাপতি নারী নির্যাতনটি। এখন মাননীয় সভাপতি দেখেন, আমাদের সমাজ শিখিয়েছে সম্মান কেবল নারীরই যায়, পুরুষ সে তো একটু একটু এমন করতেই পারে, এর এমন দোষের কি? এই যে আমাদের দৃষ্টিভঙ্গি মাননীয় সভাপতি ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়, আজকে এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কখনোই বের হতে পারি না। এটি হচ্ছে আমাদের আজকে নারী নির্যাতনের সব থেকে বড় কারণ মাননীয় সভাপতি। এবার দেখেন মাননীয় সভাপতি, আমরা আপনাকে দেখাই আমাদের সমাজ শিখিয়েছে, মাননীয় সভাপতি আমরা আপনাকে দেখাই পুরুষতান্ত্রিক মনোভাবের জন্য বাড়ছে সমাজের বৈষম্যমূলক আচরণ এবং হচ্ছে নারী নির্যাতন। মাননীয় সভাপতি দেখেন, আমরা আপনাকে দেখাই বর্তমানে শিক্ষায়, শিল্পে, কর্মক্ষেত্রে, সাহিত্যে কোনো ক্ষেত্রেই কিন্তু পিছিয়ে নেই নারী। আমরা দেখি যে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান নারী, আমাদের বিরোধী দলীয় প্রধান নারী এবং হচ্ছে আমাদের বর্তমান সদ্য সাবেক যে শিক্ষামন্ত্রী নারী, আমাদের সংসদের স্পিকার নারী, এত নারীর ক্ষমতায়নের পরেও মাননীয় সভাপতি আমরা দেখতে পাই হচ্ছে আমাদের সমাজে এখনও না নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণটি করা হয় মাননীয় সভাপতি। তাই আজকে বলতে চাচ্ছি, আজকে কোনোভাবেই আজকে আইনের শাসন কিংবা নারীর অধিকার সচেতনতার অভাবটি নয়, বরঞ্চ আজকে সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতনের সবথেকে বড় কারণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাকিব আজনাইন বক্তব্য রাখবেন এবং সময় 5 মিনিট। গুণে গুণিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায়, রূপে লাবণ্যে মাধুরী ও শ্রীতে হুরুপুরি লাজ পায়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মঞ্চে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, বিতর্কের এই পর্যায়ে এসে কবি কাজী নজরুল ইসলামের এই আমাদের নারী কবিতার 2টি লাইন এই জন্য আমি পড়লাম, কারণ আজকে বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ যেই সংস্কৃতি সংকটের কথা বলে নারী নির্যাতনের প্রধান বাহক হিসেবে উল্লেখ করে গেলেন, তার তিলকে তাল বানানোরই সমতুল্য। কেননা মাননীয় সভাপতি, আজকে নারী জাগরণের কথা যদি আমরা দেখতে পাই, আমরা যদি উপমহাদেশে প্রথম যে নারী চিকিৎসকের কথা যদি দেখতে পাই, তিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি। যদি দেখতে পাই আমাদের নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাকোয়াত হোসেন, যদি দেখতে পাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে প্রথম নারী মুক্তিযোদ্ধার এবং অন্যতম নারী মুক্তিযোদ্ধা তারাবন বিবির কথা, আমরা দেখতে পাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, দেখতে পাই স্পিকার শিরিন শারমিনের কথা, কিংবা গতকালই আমাদের বাংলাদেশকে অন্যতম সফল স্থপতি মেরিনা তাবাসসুমের কথাই আমরা দৃষ্টান্ত হিসেবে দেখাতে পারি। কেননা মানুষ এই দেখাচ্ছি, কারণ হচ্ছে মাননীয় সভাপতি, তারা যেই সংস্কৃতির সংকটের কথা বলল, তারা যে নারী নির্যাতনের কথা বলল, সেখান থেকেও কিন্তু এই সত্তাগুলোর আবির্ভাব ঘটেছে মাননীয় সভাপতি। প্রতিপক্ষ বন্ধুরা নিজেরাও কিন্তু নিজেদের সদিচ্ছা, আত্মনির্ভরশীলতার পরিচয় দিয়ে আজকে এই বিতর্কে মঞ্চে এসে নারী নির্যাতনের কথা বলতে নিজেদের পিঞ্জর ভেঙে এসেছে মাননীয় সভাপতি। তাহলে এখানে কি তাদের সাংস্কৃতিক সংকট দমন করেছে? না মাননীয় সভাপতি, তারা কিন্তু সাংস্কৃতিক সংকটের বলয় পড়েনি, তাদের নিজেদের সদিচ্ছা ছিল, তাদের নিজেদের অধিকার রক্ষার্থ ছিল। এই জায়গা থেকে তখন নারী অধিকার এবং নারী সচেতনতার জায়গা থেকে তারা কিন্তু আজকে নারী নির্যাতনের কথা বলতে এই মঞ্চে এসেছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, যুগ যুগ ধরেই কিন্তু সংস্কৃতি পরিবর্তন হয়ে এসেছে, সংকটের পুনরাবৃত্তিও ঘটেছে, অর্থাৎ আপেক্ষিকভাবে কিন্তু সংকটই ছিলই,
এবং ধ্রুবক সমস্যা হিসেবে মাননীয় সভাপতি এই নারী নির্যাতন সব সময় ছিল মাননীয় সভাপতি। অর্থাৎ মাননীয় সভাপতি আইনের অনুশাসন রাখবে, নারীর এবং স্ব-অধিকার নিশ্চিতে তাদের সচেতনতার যেই জায়গাটা সেটি আমাদের সৃষ্টি করতে হবে। তারা আজকে বারবার বলে যাওয়ার চেষ্টা করলো মাননীয় সভাপতি যে নারী জন্মের পর থেকেই ত্যাগে ইতিহাসে বিশ্বাসী। অর্থাৎ মাননীয় সভাপতি এই সমাজ কিন্তু এই অবস্থায় ছিল না। আজকে নারী নিজেই ট্যাবু সৃষ্টি করে ফেলেছে। আজকে নারী যদি তার নিজের চেষ্টাতে, নিজের ইচ্ছাতে, নিজের সদিচ্ছার জায়গাতে যদি এই ট্যাবু ভাঙার জায়গা তৈরি করতো, তাহলে কিন্তু আজকে এই ট্যাবু, এই মেনে নেওয়া, এই ত্যাগ স্বীকার করা, অর্থাৎ স্বামীকে বা শ্বশুর বাড়ির লোককে আগে ভাত বেড়ে খাইয়ে তারপর যে উচ্ছিষ্ট অংশ থাকবে সে সেটা খাবে, এই চর্চাটা হতো না মাননীয় সভাপতি। অর্থাৎ আমরা মানি যে ওই নারীকে তার নিজের এই ট্যাবুটা ভাঙতে হবে, ওই নারীকে তার নিজের ওই আইনের অনুশাসনগুলা চিন্তা করতে হবে। মাননীয় সভাপতি তারা বলছে যে সংকটই সংস্কৃতি হয়ে গিয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি তাদের কথা দেখে এটা বোঝা গেল যদি দুর্নীতি নীতি হয় তাহলে এটি ভাঙবে কে? মাননীয় সভাপতি আমাদের প্রশ্ন ওইখানে মাননীয় সভাপতি, আজকে ওই বিড়ালের গলায় ঘণ্টাটা পড়াবে কে? অবশ্যই মাননীয় সভাপতি আইনের অনুশাসন লাগবে, অবশ্যই আইনের বল প্রয়োগ লাগবে এবং পাশাপাশি এই নারীকে সচেতন হতে হবে। তার দেখা দেখি মাননীয় সভাপতি তার পরবর্তী প্রজন্ম মাননীয় সভাপতি তারা সচেতন হবে এবং নারী নির্যাতনের ভয়াল রূপটাকে মাননীয় সভাপতি আজকে আটকিয়ে দিবে। মাননীয় সভাপতি আমরা যদি বর্তমান প্রেক্ষাপটটা দেখি, বিগত 5 বছরে নারী নির্যাতনের মামলা 43,114টি হয়েছে। সেই হিসাব অনুযায়ী 24%-এরও বেশি মামলার বিচার 5 বছর ধরে মাননীয় সভাপতি আজকে চলে আসছে। 180 দিনের বিচার শেষ হতে যেখানে 5 বছরের সময় লাগছে, তনু হত্যা থেকে শুরু করে 8ম শ্রেণীর রিশা হত্যা, 2014 সালের নাজমা হত্যা, 2017 সালের বরিশালের মানুষের গৃহকর্মী হত্যা, 2016 সালের যশোরের কুখ্যাতভাবে নির্মমভাবে আহত এবং ক্ষতবিক্ষত হওয়া খাদিজা এবং মাননীয় সভাপতি রাজধানীর কাফরুলের গৃহকর্মী হত্যা, এগুলি মাননীয় সভাপতি শুধু এক একটা তথ্য না মাননীয় সভাপতি, এমন 1-2টি নয় বরং 1.5 লক্ষাধিক মামলা আপনার আমার সামনে ঝুলে আছে, বিচারহীনতা নাই। অর্থাৎ মাননীয় সভাপতি আমাদের এই আইনের বল প্রয়োগ করতে হবে, অবশ্যই আমাদের অধিকার সচেতনতা হতে হবে। মাননীয় সভাপতি সামাজিক নিরাপত্তার যে জায়গাটা সেটি আমাদেরকে নিজেদেরই ভাঙতে হবে। নারী হিসেবে যখন এই ট্যাবুটা ভাঙতে পারবে তখন পরবর্তী জায়গাগুলো আমাদের তৈরি হবে, পারিবারিক অধিকারগুলো রক্ষা হবে। স্বাভাবিকভাবেই আজকে তারা নারীদেরকে যেই জায়গায় সমতুল্য করছে তখন নারী নিজে পরিবারতন্ত্রে এসে তিনি নিজের সন্তান প্রসবের অধিকার পাবে, তিনি কখন তার নিজের ক্যারিয়ার ভেবে তখন সে সন্তান প্রসব করতে পারবে, সেই জায়গাটা তৈরি হবে। মাননীয় সভাপতি আজকে আইনগত অধিকারের কথা তারা তুচ্ছ মনে করছে, আমরা বিশ্বাস করি এটি মুখ্য। আজকে নারী নির্যাতনের জায়গায় যখন হয় 109 ডায়াল করলে সেখানে জরুরি সেবা পাওয়া যায়, এখানে অনেকেই পায় না। মাননীয় সভাপতি শেষ করার জায়গায় বলবো, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, দিকে দিকে মেলি অবলেলি না রসনা, নেচে এলো উন্মাদিনী দিক বাসনা। জি মাননীয় সভাপতি আজকে সেই জাগরণের কথা বলতে এসেছি, আজকে নারী নির্যাতনের নির্মূল করার কথা বলতে এসেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এবার আমরা পক্ষ দলের তৃতীয় বক্তা শারমিন সুলতানা নিশির বক্তব্য শুনব। সময় 4.5 মিনিট। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নেই তার পাশে। সভাপতি এভাবেই আমরা দেখছি নারীর অবদানকে কীভাবে খুব সচেতনভাবে উপেক্ষিত করে আমরা দেখতে পাই প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রত্যেকটি প্রেক্ষাপটে নারীকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং বিতর্কটি যারা শুনছেন এবং দেখছেন, এবং একই সাথে আমার প্রতিপক্ষ দলকে অসংখ্য ধন্যবাদ বিতর্কে থাকার জন্য। মাননীয় সভাপতি আমরা দেখতে পাই যে এখন পর্যন্ত তারা আমাদেরকে যে দুটি কথা বলেছেন, যে আইনের শাসন এবং সচেতনতার অভাব, তারা আমাদেরকে এটি বলে যায়নি একজন নারী যে সচেতন না কিংবা নারীরা যে সচেতন হচ্ছে না তারা এটি বুঝছেন কি করে। আমরা আপনাকে কিছু নিয়ামক দেখাতে পারি, আপনি কি করে বুঝবেন যে আপনার সমাজের কোনো একটি অংশ সচেতন হচ্ছে কি হচ্ছে না? আপনি কয়টা নিয়ামক দ্বারা বুঝতে পারেন যে আপনার সমাজে সেই গোষ্ঠীটির শিক্ষায় অবদান কেমন, শিক্ষায় তাদের উপস্থিতি কেমন, কিংবা কর্মক্ষেত্রে তাদের জায়গাটি কেমন, কিংবা সাংবিধানিকভাবে তাদের অধিকারের জায়গাটি কেমন। আমরা আপনাকে যদি এই জায়গা থেকে প্রত্যেকটি পরিসংখ্যান দেখাই, আমরা দেখতে পাই স্বাধীনতার সময়ে আমরা দেখতে পাই যে সে সময়টিতে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নারীদের সংখ্যার অবস্থান ছিল মাত্র 28.4%, যেটি বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 51%, অর্থাৎ অর্ধেকেরও বেশি সংখ্যক নারী। আমরা দেখতে পাই যে জিডিপির প্রবৃদ্ধি নিয়ে আমরা এত বেশি প্রশংসায় পঞ্চমুখ হই, সেই জিডিপির প্রবৃদ্ধির 5.6%-এর মধ্যে আমরা দেখতে পাই নারী শ্রমিকদের অবদান হচ্ছে 48%। আমরা দেখতে পাই একই সাথে কর্মক্ষেত্রে নারীদের অবদান, যেখানে কিনা আমরা দেখতে পাই স্বাধীনতার সময় মাত্র 4% ছিল, অর্থাৎ প্রতি 100 জনের মাত্র 4 জন নারী ছিল, সেখানে আমরা দেখতে পাই বর্তমানে 39%। তাহলে আমরা কি করে বুঝবো নারীদের এত রকম নিয়ামক থাকা সত্ত্বেও তারা সচেতন কি না, এটা কি করে বুঝবো? আমরা যদি আপনাকে কিছু উদাহরণ দিই, আমরা মনে করি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অবশ্যই সচেতন, কারণ তিনি অনেক দূর পড়াশোনা করেছেন। আমরা দেখতে পাই প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক
সম্পর্ক বিভাগের শিক্ষক যখন কিনা আমরা দেখতে পাই রুমানা মঞ্জুরের উপর তার সামনে অমানবিক নির্যাতন করে, আমরা যখন দেখতে পাই স্কুল শিক্ষিকা এবং স্থপতি জয়ন্তী রাজার উপর তার সামনে অমানবিক নির্যাতন করে, আমরা যখন একই সাথে দেখতে পাই খুবই নাম করা একজন উপস্থাপক নাজনীন আক্তার তার উপরে যখন কিনা তার স্বামী পাশবিক নির্যাতন করে, তাহলে কি আমরা ধরে নিব এই মানুষটি এত উচ্চশিক্ষিত হয়েও এত কর্মক্ষেত্রে এত দারুণ কিছু করেও সে সচেতন ছিল না? তাদের সচেতনতা মাপার কোনো মাপারে তারা আমাদেরকে এখন পর্যন্ত দিয়ে যায়নি, বরঞ্চ আমরা আপনাকে দেখাই যে একটি গোষ্ঠীতে সচেতন হচ্ছে বা সচেতন হওয়ার উপায়গুলো তারা পাচ্ছে, সেগুলো শিখলে এখন আপনাকে দেখাবো যে আইনের শাসনের কথা যে তারা বললেন, এই আইনের শাসনের পুরো প্রক্রিয়াটা কী করে আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার মাধ্যমে আবদ্ধ। আমরা সিডোর কথা সবাই জানি যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপকারী একটি সনদ, একটি আন্তর্জাতিক সনদ, যে সনদটি কিনা করা হয়েছে নারীর প্রতি সকল রকম বৈষম্যকে যাতে কিনা দূরীভূতকরণ করা হয়। এই সনদটিতে আমাদের বাংলাদেশ সরকার 1979 সালে সাইন করার পরবর্তীতে দেখা যায় যে তারা সেখানকার যে দুটি গুরুত্বপূর্ণ ধারা ছিল, ধারা নম্বর 2 এবং ধারা নম্বর 16 গ, যেই ধারা দুটি কিনা এটি ব্যাখ্যা করে বা এটি প্রতিষ্ঠা করতে চায় যে উত্তরাধিকার সূত্রে নারীর সম অধিকার লাগবে এবং একই সাথে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারীর সম অধিকার লাগবে। আমরা দেখতে পাই এই দুটি ধারা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় জায়গা থেকে এখনো পর্যন্ত সেইটিকে স্বীকার করতে পারেনি, তারা এখনো পর্যন্ত আপত্তি জানিয়ে রেখেছে। কেন আপত্তি জানিয়ে রেখেছে? আমরা দেখতে পাই তারা আমাদেরকে এই অজুহাতটি দেয় যে সামাজিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে, বেশিরভাগ মানুষ যেহেতু কোনো একটি ধর্মপ্রাণ বা বেশিরভাগ মানুষ যেহেতু সামাজিকভাবে মনে করছে যে তারা অন্য একটি জায়গা থেকে বিশ্বাস করে যে নারীদের আসলে সমান উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দেওয়া উচিত না। আমরা দেখতে পাই আইনের মধ্যে যে মানুষগুলো আছে, যে মানুষগুলো কিনা এই আইনটিকে পরিচালিত করছে, তারাও কিন্তু পুরুষ অথবা নারী। আমরা আপনাকে এটি বোঝানোর চেষ্টা করছি প্রাচীনকাল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের মধ্যে এই ধরনের সংস্কৃতি বহমান রয়েছে, পুরুষ এবং নারী উভয়ের মধ্যে পুরুষতান্ত্রিক একটি মানসিকতা, যে মানসিকতা পুরুষ এবং নারী উভয়ের মধ্যে থাকে, যে মানসিকতা আপনাকে এটি বোঝায় নারী সর্বদাই পুরুষের অধীনস্থ হতে হবে এবং নারী সর্বদাই হচ্ছে পুরুষের সমমূল্য কখনোই হতে পারে না, এবং একই সাথে নারী কখনোই পুরুষের মতো সম অধিকার পাওয়ার যোগ্যতা রাখে না। সেই কারণে নানা রকমভাবে আপনার যোগ্যতা আপনি প্রমাণ করা সত্ত্বেও আপনাকে পিছিয়ে যেতে হচ্ছে। আপনি একটি পরিবারে যখন আপনার বিয়ে হয়, সেই পরিবারে বিয়ে হওয়ার পরে আপনাকে ওই পরিবার যেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে আপনাকে সেই রাজনৈতিক মতাদর্শে যেতে হয়। আমরা এটাও দেখতে পাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সত্ত্বেও আমরা এটা দেখতে পাই যে প্রায় হচ্ছে কি আপনার 85% নারী তাদের অর্থনৈতিক স্বাধীনতা, তারা যে কোন চাকরিটি করবে এই স্বাধীনতাটি তারা পায় না, এই সিদ্ধান্তটি দেয় তাকে তার স্বামী। এবং এই জিনিসটা তার মধ্যে কীভাবে কাজ করে, একটি পরিবার থেকে সে পায়। একটি পরিবারে যখন একটি পুত্র সন্তান দেখে তার বাবা তার মাকে কথায় কথায় গালি দিচ্ছে, তার মা কোন কাজটি করবে সেই কাজটি হচ্ছে তার বাবা ঠিক করে দিচ্ছে, ওই সন্তানটি বড় হয়ে তার স্ত্রীকে ছোট নজরে দেখে, ওই সন্তানটি আমরা দেখতে পাই তার কন্যা সন্তানকে তার পুত্র সন্তানের চেয়ে অনেক বেশি পরিমাণে হচ্ছে কম গুরুত্ব দেয়। তাই আমরা মনে করছি যে আমরা যেটি বলার চেষ্টা করেছি যে সাংস্কৃতিক সংকটই নারী নির্যাতনের প্রধান কারণ। অবশ্যই ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের তৃতীয় বক্তা আফরোজা আক্তার বক্তব্য রাখবেন, সময় 4 মিনিট। তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, এই ভয়ে টুটি ধরবো টিপে করবো তারে লয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আপনাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, এই টুটি টিপে ধরার যে প্রয়োজনীয়তাটা আজকে বর্তমান সমাজে দেখা দিয়েছে, এটি আজকে নারী মুক্তির সব থেকে বড় উপায়। মাননীয় সভাপতি তারা বলে গেলেন, তারা বক্তব্য শেষ করতে করতে বলে গেলেন যে নারীর সম্পত্তির অধিকারটি পাচ্ছে না, নারীর পারিবারিক অধিকারটি পাচ্ছে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি যে আপনি একজন নারী হিসেবে কয়দিন আন্দোলন করেছেন, কয়দিন সরকারের কাছে দাবি তুলেছেন, কয়দিন আপনি কথা বলেছেন, কয়দিন আপনি আওয়াজ তুলেছেন যে আমার অধিকারটি আমার লাগবে, এই অধিকারটুকু চাইতে জানতে হবে। মাননীয় সভাপতি, আজকে আমাদের নারীর মধ্যে এই সমস্যাটি সব থেকে বেশি দেখা দিয়েছে এবং এটাই কারণ নারী নির্যাতন দিন দিন বেড়ে যাওয়ার। মাননীয় সভাপতি, সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তিত হয়েছে, সংস্কৃতি সংকট দেখা দিয়েছে, সমৃদ্ধিও এসেছে, কিন্তু নারী নির্যাতন শেষ হয়ে যায়নি। কেন শেষ হয়ে যায়নি? কারণ নারী নিজেই পুরুষতন্ত্রের যে শিকলটি রয়েছে সেটি নিজে হাতে নিজে বেঁধে রেখেছে। কীভাবে বেঁধে রেখেছে মাননীয় সভাপতি? দেখুন, জরিপ বলছে 82% নারী বৈবাহিক জীবনে নির্যাতনের শিকার হয়। মাননীয় সভাপতি, আপনি জানলে অবাক হবেন, এদের মধ্যে 39% নারী অভিযোগ করার প্রয়োজন বোধ করে না। তারা মনে করে যে পেটে খাবার দেয় তার মাটি পিঠে হয়। এই যে ধারণা মাননীয় সভাপতি, এটি থেকে নারীকে বের হতে হবে। আজকে নারী নির্যাতনের জন্য পুরুষতান্ত্রিক সমাজকে আমরা দায়ী করতেই পারি, কিন্তু সেটাকে মুখ্য কারণ বলতে পারি না। কেননা নারী নিজেই এই নির্যাতনটিকে মেনে নিচ্ছে, এটিকে স্বাভাবিক মনে করছে, স্বামীর অধিকার মনে করছে। মাননীয় সভাপতি, এই জায়গা থেকে যখন নারী সরে উঠবে, নারী যখন বলতে শিখবে যে এটি আমার অধিকার, এটি নির্যাতন, এটি অন্যায় এবং আমার জন্য আইন রয়েছে, আমি আইনের আশ্রয় নিব, এই জায়গাটিতে আজকে নারীকে সচেতন হওয়ার সব থেকে বড় প্রয়োজনীয়তাটি আমরা উপলব্ধি করছি। মাননীয় সভাপতি, দেখুন, আমরা বলে গেছি যে নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে অনেক
অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু এর মধ্যে সবথেকে মুখ্য দুটি যে মৌলিক কারণ রয়েছে, একটি হচ্ছে নারী নিজেই নিজের অধিকারগুলো সম্পর্কে সোচ্চার না, সচেতন না। এই জায়গাটি আজকে ঠিক করতে হবে। এবং নারী আইনের যে আশ্রয়টি নিতে যাচ্ছে, এই আইনের জায়গাগুলোতে আমরা বিভিন্ন ফাঁকফোকর দেখতে পাচ্ছি। এই জায়গাটি আজকে আইনের শাসনটি নিশ্চিত করতে হবে। সর্বদা নির্যাতিত নারীদের দিকে যদি আমি তাকাই, তাহলে দেখতে পাচ্ছি যে নির্যাতিত নারী দুই দলে বিভক্ত করা যায়। এক, যারা সচেতন হচ্ছে, প্রতিবাদী হচ্ছে, প্রতিবাদ করতে গিয়ে আইনের যে বিচারটি তারা পাচ্ছে না। দুই, যারা সচেতন হতে চাচ্ছে না, জেনে বুঝে শিখে তারা তাদের যে পুরুষতান্ত্রিকতা, তাদের যে অধীনস্থতা, এটাকে স্বীকার করে নিচ্ছে। মানব সভাপতি প্রতিবেদন বলছে 27% শিক্ষিত নারী জেনে বুঝে শুধুমাত্র সামাজিক মর্যাদা নষ্ট হবে ভেবে, পরিবারের সম্মান যাবে ভেবে সে সচেতন হওয়া সত্ত্বেও আইনের আশ্রয় নিচ্ছে না। মানব সভাপতি দেখুন, নারীর জন্য আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে অসংখ্য সহায়তা এবং উন্নয়নে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, দক্ষতা উন্নয়নে কাজ করছে, কর্মসংস্থান বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা থেকে শুরু করে সমস্ত দিকে তাদের কাজ হচ্ছে। নারী নির্যাতন আইন রয়েছে, সাইবার বুলিং আইন রয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে, পারিবারিক যে শাসনটি রয়েছে সেটির উপরেও আমাদের পারিবারিক মানসিক অত্যাচারগুলোকে দমন করার জন্য আইন রয়েছে। কিন্তু এই আইনের আশ্রয়টি নারী আজ নিতে চাচ্ছে না, কারণ নারীর অর্থনৈতিক যে স্বাধীনতার জায়গাটি সেটি আজকে নারীর পিছুটান হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখিয়ে যাব যে অর্থনৈতিক স্বাধীনতার জায়গাটি নারী চাইলেই, আবারও বলছি, নারী চাইলেই স্বাধীন হতে পারে, কিন্তু নারী আজ স্বাধীন হচ্ছে না। এই জায়গাটিতেই আমাদের মূল আপত্তির বিষয়টি রয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। যুক্তি খণ্ডন করবে প্রথমেই পক্ষ দলের শারমিন সুলতানা নিশি যুক্তি খণ্ডন করবেন, সময় 3 মিনিট। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। আজকে আমরা যতজন বিতর্কের কাছে উপস্থিত আছি, আমরা প্রত্যেকে আজকে এই কথা একমত হব যে আমরা প্রত্যেকেই হচ্ছে মানুষ, আমাদের প্রথম পরিচয় এটি, এবং মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই কিছু মানবাধিকার আছে এবং কিছু অধিকার রয়েছে। সেক্ষেত্রে পুরুষ তো তার কোনো অধিকারের জন্য কখনো আন্দোলনে নামেনি, আমাদেরকে নারীদেরকে কেন 21 শতাব্দীতে এসেও আজকে আমাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে? তার মানে আমরা বুঝতে পারছি তারা যে কথাটি বলছে সেটা আসলে মিথ্যা ছিল। তারা আমাদেরকে প্রথম বলার চেষ্টা করে পুরুষ শূন্য তো কোনো একটা সময় ছিল, এখন তো আমরা পুরুষ শূন্য দেখতে পাচ্ছি না। তাহলে মনে সভাপতি, যে 39% নারী মনে করে যে আমার আসলে আইনের কাছে যাওয়ার দরকার নাই, বরঞ্চ এটাই আমার মেনে নেওয়া উচিত, ওই নারীটির মাথায় এই মানসিকতাটা মানে তৈরি হলো কি করে? আমরা দেখতে পাই সে তার পরিবারে দেখেছে যে তার মা তাকে বলেছে আজকে যদি তোমার সাথে কেউ কোনো ধরনের কোনো শারীরিক লাঞ্ছনার কাজ করে সেটা তোমার, আমরা দেখতে পাই যে বাংলাদেশের বেশিরভাগ নারীরা তাদের পারিবারিক কোনো না কোনো আত্মীয়ের মাধ্যমে প্রথম ধর্ষণ কিংবা প্রথম কোনো না কোনোভাবে শারীরিক বা মানসিক লাঞ্ছনার শিকার হয়। তাদেরকে তাদের মায়েরা বলে তুমি কখনো এই কথাটি কাউকে বলবে না, কারণ তুমি যদি কাউকে এই কথাটি বলো সেটা তোমার জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়। তার মানে কি আপনি নারীর মাথায় প্রথমেই ঢুকিয়ে দিচ্ছেন যে এই জিনিসটা তোমার জন্য লজ্জা, যেটা আমার প্রথম বক্তা আপনাকে বলার চেষ্টা করেছে। তার মানে তারা আজকে যদি বলার চেষ্টা করে যে পুরুষারী মানসিকতা এখন আর থাকছেই না, সেটি আসলে একটা মিথ্যা কথা। তারা আমাদেরকে বললো যে নারীরা আসলে আন্দোলন কেন করছে না। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিশ্বে নারীবাদী আন্দোলনে যেখানে চতুর্থ তরঙ্গ পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে তারা কি করে বলছে যে আমাদের নারীরা আন্দোলন করছে না। আমরা দেখতে পারি যে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি খুবই সগৌরবে চলে আসা আন্দোলনগুলোতে প্রত্যেকটি আন্দোলন নারীদের একটি খুব চমৎকার এবং স্বমহিমাময় একটি অবস্থান কিন্তু তারা আছে। তারা কখনোই আমাদের নারীদের আন্দোলনের ক্ষেত্রে তাদের অবস্থান নিয়ে কোনো রকম প্রশ্ন তারা করতে পারে না। তারা আমাদেরকে বলার চেষ্টা করলো আপনি যে হচ্ছে আইনের কথাটি বলছেন, তো আইনের কাছে তো তারা যাচ্ছে না, সে কারণে তারা বুঝতে পারছে না। আবার তারা একই সাথে বললেন আইনের কাছে কিছু মানুষ যাচ্ছে, তারা আসলে আইনটি পাচ্ছে না। আজকের বিতর্কে যখন কি আমাদের পত্রটি থাকে তখন তাদের উচিত ছিল যে কোনো একটি বিষয়কে মুখ্য বিষয় করে কথা, কারণ আমরা বাকি বিষয়গুলোকে কোনোভাবেই কিন্তু আসলে আমরা বলছি না, অস্বীকার করছি না যে বাকি কারণগুলোর জন্য নারীরা আসলে তাদের প্রাপ্যতা পাচ্ছে না বা তাদের নির্যাতনের শিকারটি তারা হচ্ছে না, বরঞ্চ আমরা আপনাকে বলতেছি আপনি যতগুলো কারণের কথা বলুন না কেন, সেই কারণগুলোর পিছনে প্রধান যে প্রভাবকটি তাদের মানসিকতা, যে মানসিকতাটা কিনা আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই যে আমাদের সংস্কৃতি, বহমান সংস্কৃতিতে আমরা দেখতে পাই অনেক আগে থেকে এখন পর্যন্ত চলে আসছে, সেখান থেকে আমরা মানসিকতাকে বের হতে পারিনি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে সেখান থেকে বের হতে পারিনি, আমরা কর্মক্ষেত্রে দারুণ রকম প্রতিভাবান কিছু করে আমরা সেখান থেকে বের হতে পারিনি। আমরা তাকে এটি দেখিয়েছি তাদের প্রত্যেকটি যে জায়গার কথা বলে নারীরা সচেতন হচ্ছে না, কিংবা যারা সচেতন হচ্ছে তারা বিচার পাচ্ছে না, তারা বিচারের কাছে যাচ্ছে না, এর প্রত্যেকটি পিছনে কারণ কিন্তু তাদের মানসিক যে দ্বন্দ্বের জায়গাটি, সেই জায়গাটি। তারা আজকে বলে নারীরা কেন এমন, নারীদেরকে পরিবর্তন হতে হবে। মাননীয় সভাপতি, আমরা জানি নারী এবং পুরুষের উভয়ের মধ্যে কিছু মানসিক এবং শারীরিক কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। নারী সভাপতি পুরুষের থেকে বেশি কোমল হবে, বেশি সহনশীল হবে, এবং আমরা মনে করি পৃথিবীর মধ্যে সামঞ্জস্য রাখার জন্য এই প্রত্যেকটি গুণাবলী অসংখ্য দরকার রয়েছে, অসংখ্য দরকার থাকে। তারা আমাদেরকে বলার চেষ্টা করছে নারীর এই আচরণটি আসলে সমস্যা। আমরা মনে করি নারীর কোমলতা দরকার, এই সহনশীলতা দরকার, কিন্তু একই সাথে আমরা এটাও মনে করি নারীর পুরুষতান্ত্রিকতা যদি না থাকে
পুরুষতান্ত্রিকতাকে যদি আমরা উপড়ে ফেলতে পারি, তাহলে নারী আসলে কোমল থেকেই তার যে সকল অধিকার তার প্রাপ্য, তার ন্যায্য, সেগুলো সে এমনিতেই পেয়ে যাবে। এটার জন্য তার আসলে কোনো রকম আন্দোলনে জড়ার নতুন করে তেমন কোনো দরকার নেই। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। এবারে বিপক্ষ দলে যুক্তি খণ্ডন করবেন আফরোজা আক্তার, সময় 4 মিনিট। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ পুনরায় সুযোগ প্রদান করার জন্য। তার শেষ বক্তব্য থেকে শুরু করছি, নারী স্বভাবতই সহনশীল হবে। মাননীয় সভাপতি, তাদের দৃষ্টিভঙ্গিতে এটা সেট করে দেওয়া আছে যে নারী মানেই সহ্য করবে, নারী মানেই ত্যাগ করবে, নারী মানেই সব কিছু ছেড়ে দিয়ে জায়গা করে দেবে। মাননীয় সভাপতি, আমরা এই কথাটিই বলছি, পুরুষতান্ত্রিক একটি সমাজ খুব স্বাভাবিকভাবে সেখানে কর্তৃত্বপরায়ণতা জাহির করার চেষ্টা করবে, কিন্তু নারী হিসেবে অধিকারটি কার ক্ষুণ্ণ হচ্ছে? আপনার ক্ষুণ্ণ হচ্ছে। তাহলে সব থেকে বেশি সোচ্চারটি কাকে হতে হবে? প্রথমতই আপনাকে হতে হবে, কারণ আপনি যখন আপনার অধিকার সম্পর্কে জানবেন, আপনার অধিকার নিয়ে কথা বলা শিখবেন। দেখুন, আপনার দেশ আপনাকে আইন দিয়েছে, আপনার সরকার আপনার জন্য উদ্যোগ নিয়েছে, সরকারি বেসরকারি প্রতিটি ক্ষেত্র থেকে অর্থনৈতিকভাবে স্বাধীন করার জন্য, নারী ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য, নারীর যে শিক্ষা রয়েছে, রাজনৈতিক অধিকার রয়েছে, সামাজিক অর্থনৈতিক অধিকার রয়েছে, প্রত্যেকটি জায়গা নিশ্চিত করার জন্য অসংখ্য বিনিয়োগ করা হচ্ছে, অসংখ্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনি এগুলো সম্পর্কে কতটুকু সচেতন? আপনার মাথায় আপনার মা কি ঢুকিয়ে দিল, এই বিষয়টি যদি আপনি মাথায় নিয়ে বসে থাকেন, তাহলে মূল দায়ভারটি কার দিকে যায়? আপনার দিকেই তো যায়, কারণ আপনি তো সচেতন হতে পারেননি। আপনি একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একজন শিক্ষিত নারী হিসেবে আপনি বলছেন নারী মানেই সহনশীলতা থাকবে। মাননীয় সভাপতি, আমরা মনে করছি এই দৃষ্টিভঙ্গি তার মাথা থেকে যখন তিনি ছেড়ে ফেলবেন, তখনই নারী মুক্তিটি মিলবে। নারীর নির্যাতনের যে ধারাগুলো আছে, ধারাগুলো থেকে প্রথম বীজটি উপড়ে ফেলা সম্ভব হবে। সভাপতি, দেখুন, তারা বলে গেছেন যে নারী শিক্ষিত হচ্ছে, নারীর শিক্ষার হার বাড়ছে। সচেতন কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা সচেতন হচ্ছে কিনা এটা এইভাবেই বুঝবো যখন আমরা দেখব একজন নারী শিক্ষিত হওয়ার পরেও সে তার বসের দ্বারা নারী নিপীড়ন মেনে নিয়ে চাকরি ছেড়ে দিচ্ছে। কেন আপনি চাকরি ছেড়ে দেবেন? আপনার কর্মসংস্থানে নিপীড়নের জন্য যথেষ্ট আইন রয়েছে, আপনি সেটা সহায়তা নেবেন। আসুন, আজকে আমরা তর্কের খাতিরে তর্কটি না করে নারী নিপীড়নের প্রধান যে কারণটি সেটিকে আজকে খুঁজে বের করার চেষ্টা করি। সেটি হচ্ছে আইনের যে শাসনটি রয়েছে এটিকে আরও কঠোর করতে হবে, যেন নারী সমর্থন পায়, আত্মবিশ্বাসের জায়গাটি খুঁজে পায়, এবং নারীর জন্য যে জায়গাটি তৈরি করা দরকার, নারী বান্ধব যে জায়গাটি তৈরি করা দরকার, সেটা তৈরি করা সম্ভব হয়। এবং নারীকে নিজেকে তৈরি হতে হবে, কেননা নারী যদি আইনের দোরগোড়া পর্যন্ত না যায়, আইন তার বাসায় এসে জানতে পারবে না তার পরিবারে তার বাবা মা দ্বারা সে নির্যাতিত হচ্ছে কিনা। অর্থাৎ আইনের যে সহায়তাটুকু রয়েছে, সরকারি যে উদ্যোগগুলো রয়েছে, সেটাকে জন্য সফল করতে চাই, তাহলে অবশ্যই নারী হিসেবে আমাকে একে মুখ খুলতে হবে, আওয়াজ করতে হবে, প্রতিবাদ জানাতে হবে। কেননা আমি যতদিন মনে করব বাবা আমাকে ভাত দেয় বলে বাবা মারতে পারে, স্বামী আমাকে ভরণ পোষণ দেয় বলে স্বামী আমার উপর যৌন নির্যাতন করতে পারে, ততদিন আমার নির্যাতন কোনোদিনও বন্ধ হবে না। যেদিন আমি এটাকে নির্যাতন মনে করব, সেদিনই বন্ধ হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার বিচারকবৃন্দের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটি দলকে একটি করে প্রশ্ন করবেন জনাব মুসাব্বিরুল ইসলাম। আমি প্রথম প্রশ্নটি করব পক্ষ দলের কাছে। পক্ষ দলের চমৎকার সংজ্ঞায়ন আমরা পেয়েছি, সাংস্কৃতিক সংকটের খুব বিস্তারিত আলোচনা পেয়েছি। নারী নির্যাতনের প্রধান কারণ হিসেবে সাংস্কৃতিক সংকটের যতগুলো ডাইমেনশন আলোচনা হয়েছে, সবশেষে আমি যতটুকু বুঝেছি যে আমরা পুরুষতান্ত্রিক মানসিকতাটিকেই নারী নির্যাতনের প্রধান কারণ হিসেবেই আমরা দাঁড় করিয়েছি। আমার প্রশ্ন হলো, যেহেতু এটিকে আমরা প্রধান কারণ হিসেবে দেখাচ্ছি, অর্থাৎ এটি যদি আমরা উত্তরণ করতে পারি, তাহলে নিশ্চয়ই নারী নির্যাতনও কাঙ্ক্ষিত মাত্রায় কমে আসবে। পুরুষতান্ত্রিক মানসিকতা এটি দূর করবার উপায় কি কি? ধন্যবাদ স্যার, খুব চমৎকার একটি প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্নটি ছিল পুরুষতান্ত্রিক মানসিকতা আমরা আসলে কী করে উতরাতে পারি। আমরা মনে করি সেক্ষেত্রে আমাদের মতামতই হচ্ছে, আমরা দেখতে পাই যে বাংলাদেশে মহিলা এবং শিশু বিষয়ক যে মন্ত্রণালয়টি রয়েছে, সেটির ক্ষেত্রে সরকারের বাজেট বা বরাদ্দ হচ্ছে গত 6 বছরে কমেছে প্রায় 63%। আমরা মনে করি আপনার দেশের মহিলা এবং নারীদের অধিকার নিয়ে যে মন্ত্রণালয় সব থেকে বেশি কাজ করে, সেক্ষেত্রে আপনার জোর দেওয়াটা খুব বেশি পরিমাণে প্রয়োজন। তাই আমরা মনে করি রাষ্ট্র জায়গা থেকে কী করে আসলে পদক্ষেপগুলো নেওয়া যায়, সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য এই মন্ত্রণালয়গুলোতে অর্থের
বাজেটের বরাদ্দটি ঠিক রাখতে হবে। এবার যদি আমরা আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যে শিক্ষাটি প্রদান করছি, আমাদের যে ন্যাশনাল কারিকুলামটি রয়েছে সেই শিক্ষাক্রমটির মধ্যে অবশ্যই নারী এবং পুরুষকে সমতা বিধান করা হয়, সেই ধরনের শিক্ষা আমাদেরকে দিতে হবে। এবং একই সাথে এই সন্তানদের যে সকল অভিভাবকরা রয়েছে তাদেরকেও নানা রকমভাবে কাউন্সিলিংয়ের আওতায় আনতে হবে, যেটির মাধ্যমে তাদেরকে এটি বোঝানো হবে বিভিন্ন রকম সভা সমিতি করে যে কেন আসলে তার নারী সন্তানটি তার পুত্র সন্তানের সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যখন কিনা আমাদের যে কোনো রকম চলচ্চিত্র বা যে কোনো রকম টেলিভিশনে যখন যে কোনো রকম কাজ দেখানো হবে, সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটি সেন্সর বোর্ডকে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে যাতে করে কোনো চলচ্চিত্রে কোনো কিছুর মধ্যে কোনোভাবেই নারীকে ছোট করে দেখানো না হয়। ধন্যবাদ। এ পর্যায়ে আমার প্রশ্ন বিপক্ষ দলের প্রতি। আপনাদের বক্তব্য আমি যতটুকু বুঝেছি, আপনারা নারী নির্যাতনের প্রধান কারণ হিসেবে দুটি জায়গাকে খুব বেশি গুরুত্ব সহকারে এনেছেন। একটি হলো নারীর নিজেকেই তার আত্ম অধিকার সচেতন হতে হবে, আর দ্বিতীয়ত আইনের প্রয়োগটি হতে হবে খুব কঠোর। এবং আপনারা এটি মেনেও নিয়েছেন যে পুরুষতান্ত্রিক সমাজ সবসময়ের জন্য তো নির্যাতন করবার চেষ্টা করবেই, কিন্তু আমাদের আইন প্রয়োগ করতে হবে আর নারীকে নিজের সচেতন হতে হবে। আপনারা উল্লেখ করেছেন সরকারের অসংখ্য উদ্যোগ আছে, কিন্তু নারী সেই সুযোগটি নিচ্ছে না। ক্ষেত্র বিশেষে নিজেও হয়তো ভাবছে তার সামাজিক মর্যাদার কথা। সো এই যে নারীর সামাজিক মর্যাদার ঘাটতি আছে, সমাজে পুরুষের মনস্তাত্ত্বিক সমস্যা আছে, পুরুষতান্ত্রিক মানসিকতা আছে, আসলে আইন মনোজগতে কিভাবে ঢোকে, আইন প্রয়োগের মাধ্যমে বা কি আইন প্রয়োগ করে আমরা সমাজের এই মনস্তত্ত্বগুলো চেঞ্জ করতে পারি, এইটা আমাকে একটু বলবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় সভাপতি। আপনার প্রশ্নটি ছিল যে এই যে সামাজিক মর্যাদার কথাটা নারী চিন্তা করছে, এই মনস্তাত্ত্বিক বিষয়ে আইন আসলে কিভাবে প্রভাব ফেলতে পারে। মাননীয় সভাপতি দেখুন, আমরা যদি খুব স্বাভাবিকভাবে একটা বিষয় চিন্তা করি, সেটি হচ্ছে যে আমাদের এই যে মনস্তাত্ত্বিক সমস্যাটি এটা কেন হচ্ছে, কারণ সমাজে বিষয়টা বিদ্যমান, এ কারণেই হচ্ছে। কারণ সমাজ আমাকে নিগৃহ করছে, আমাকে আসলে বুলিংয়ের শিকার করছে, আমাকে সেখানে নিপীড়নের শিকার হতে হচ্ছে, মানসিক একটা জায়গা থেকে আমাকে আহত হতে হচ্ছে। এ কারণে আমি ভয়টা পাচ্ছি, আমার ভয়ের কারণটি এটি। এখন মাননীয় সভাপতি দেখুন, আইন যখন সঠিক বিচারটি করবে যথাসময়ে যথাভাবে যথাযথভাবে, তখন দুটো কাজ হবে। একটা হচ্ছে যে অপরাধী, তার কাছে একটা বার্তা যাবে যে আসলে আমি আইনকে ফাঁকি দিতে পারবো না, আইন কঠোর হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ভুক্তভোগী, তার কাছে একটা বার্তা যাবে যে আমার এখন এই কথাটা চিন্তা করার ভয় পাওয়ারটা দরকার নেই, আমার কাছে আইন আছে, সরকার আছে, এবং সেটা খুব সক্রিয়ভাবে আমার পাশে দাঁড়াবে। দুটো বিষয়। আরেকটি বিষয় আসুন মাননীয় সভাপতি, যে আইন যখন আসলে এই জায়গাগুলো করবে, ধরুন আমি কোনোভাবে নারী নির্যাতনের শিকার হয়েছি, বিচারের আওতায় এসেছি, বিচার হয়েছে, এবং আমি এর পরবর্তীতে ভয় পাচ্ছি যে আমার সামাজিকভাবে লোকজন আমাকে কি বলবে। দেখুন, এটার উপর কিন্তু নির্দিষ্ট আইন রয়েছে। আমাকে সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু বলতে পারবে না, কারণ সেটা আমি সাইবার বুলিংয়ের মধ্যে আমি আইনে মামলা করতে পারবো, আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে পারবো। ইভেন ফেসবুকে এখন এই কথাগুলো লেখাই যায় না, রিপোর্ট চলে আসে। এবং যদি আমি আমাদের বাস্তব জীবনে এটার কোনো শিকার হই, তখন কিন্তু সেটার বিরুদ্ধেও আমি কিন্তু মামলা করতে পারবো, আইনের সহায়তা নিতে পারবো, বা যে সরকারি উদ্যোগগুলো, মন্ত্রণালয়গুলো আমার পাশে আছে তাদের সহায়তা নিতে পারবো। এর মাধ্যমে কি হবে, আমার যে জায়গাটি সেটা আসলে আত্মবিশ্বাস এবং সমর্থনের জায়গাটি চলে আসবে। এটা ধীরে ধীরে ওই অপরাধী যারা আছে তাদের কাছে ওই বার্তাটি চলে যাবে যে আসলে আমাদের করার কিছু নেই, কারণ নারীদের পাশে এখন রাষ্ট্র আছে, সরকার আছে, এবং বড় যে কর্তৃপক্ষগুলোর আছে তারা আসলে সক্রিয় হয়েছে। ধন্যবাদ। নারী নির্যাতনের আরও অনেক কারণ রয়েছে, বিপক্ষ দল বলার চেষ্টা করেছেন, আর প্রত্যয় যুক্ত হয় পক্ষ দল সাংস্কৃতিক সংকটকেই কেন্দ্র করে বক্তব্য উপস্থাপন করেছেন। সংস্কৃতিকে চমৎকারভাবে সংজ্ঞায়িত করেছেন, কালচার ইজ হোয়াট উই আর, ম্যাকাইভারের কথা। সংস্কৃতি হলো আমরা যা তাই, আমরা যেভাবে চিন্তা করি, আমাদের জীবনাচরণ যা, যেভাবে ভাবি, আমাদের দৃষ্টিভঙ্গি, সব কিছু মিলেই সংস্কৃতি। সেই অর্থে অপসংস্কৃতি বলে কিছু নাই। সংস্কৃতি চলমান এবং পরিবর্তনশীল। আমি মনে করি নারীর মর্যাদা অনেক সমুন্নত হয়েছে, বৃদ্ধি পেয়েছে, কিন্তু আলোচনায় বিষয়গুলো চমৎকারভাবে এসছে। গোটা বিশ্বেই নারী নির্যাতন একটি অত্যন্ত সাধারণ প্রপঞ্চ। বিশ্বজরিপে নারী নির্যাতনের কারণে প্রথম কারণকে দেখানো হয়েছে স্বয়ং জাতিসংঘের জরিপে দারিদ্র্য, দ্বিতীয় দেখানো হয়েছে যুদ্ধ, তৃতীয় হচ্ছে মাইগ্রেশন এবং নানান কারণে ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতি। এবং মজার ব্যাপার হলো, আপনারা যে পরিসংখ্যান দিয়েছেন যে গৃহে নারী নির্যাতিত হয় প্রায় 40%, 3 ভাগের 1 ভাগ বেশি। আন্তর্জাতিক সমীক্ষা হচ্ছে 38% নারী মানে উইমেন ভায়োলেন্স হয় ইনমেট পার্সনসদের দ্বারা, মানে একেবারেই
কাছের মানুষের দ্বারা নির্যাতিত হয়। বেগম রোকেয়া নারী শিক্ষা ও নারী মুক্তি নিয়ে অনেক কথা বলেছেন, সেগুলো বিপক্ষ দল প্রতিফলন করার চেষ্টা করেছে, আরও অনেক তথ্য টেনে। একটা পক্ষ চেষ্টা করেছে সাংস্কৃতিক সংকট বলতে পুরুষতান্ত্রিক সমাজই নারী নির্যাতনের মূল কারণ। একটা বিষয় আসেনি, সেটি হলো যে নারী নির্যাতনে নারীরাও জড়িত, তেমনভাবে আনেননি আপনারা। নারী নির্যাতনের সাথে কিন্তু বিভিন্ন সমীক্ষা আছে নারীদের একটা বৃহদাংশ নারী নির্যাতনেও জড়িত। এটি কেন? সমাজ ব্যবস্থা তাই। আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজ নয় এমন জনগোষ্ঠী তো আছে, আদিবাসীরা। 30টির বেশি আদিবাসী কিন্তু মাতৃতান্ত্রিক। লিঙ্গ, পেশা, বৃত্ত, ডিগ্রি, টাইটেল, উপাধি এগুলো বৈষম্যের হাতিয়ার। কবি নজরুল বলেছেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁলেই কি তোর জাত যাবে, জাত কি ছেলের হাতের মোয়া। তো জাত যায় ছুঁলেই যে মানসিকতা, তো বৈষম্যের মানসিকতা অস্ত্র করে নিয়ে সমাজে বৈষম্য তৈরি হয়েছে। সো নারী পুরুষ বৈষম্যের চেয়ে বড় বিষয় হচ্ছে বৈষম্য খোঁজা মানুষগুলো। সক্রেটিস বলেছেন, স্ত্রী যদি ভালো হয় তাহলে তুমি সুখী হবে, আর যদি স্ত্রী খারাপ হয় তাহলে তুমি দার্শনিক হবে। দুই পক্ষই চমৎকার বিষয়গুলো তুলে এনেছেন, তবে মূল্যবান কথা হচ্ছে ক্ষমতায়ন। এক্ষেত্রে বারবার আপনারা যেটা বলেছেন, আইন, বিচার, মামলা, এটা ভারসাম্য প্রয়োজন। সেই ভারসাম্য আনতে গেলে নারী পুরুষ নির্বিশেষে মানুষ হিসেবে কাজ করতে হবে। আমরা বিচারক মণ্ডলীর ফলাফল ইতিমধ্যে পেয়ে গেছি। আমি আজকের উপস্থাপিকাকে অনুরোধ করব ব্যালটগুলো সংগ্রহ করে ফলাফল ঘোষণার জন্য। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমার হাতে আপনারা ফলাফল দেখতে পাচ্ছেন এবং আমি জানিয়ে দিচ্ছি সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকে বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও আমরা একই পন্থা অবলম্বন করব। সবুজ ব্যালটের মাধ্যমে জানতে পারবো আজকে বিজয়ী দল কারা হতে যাচ্ছেন এবং লাল ব্যালটের মাধ্যমে জানা যাবে আজকে সব বিতার্কিকদের মধ্য থেকে সেরা বিতার্কিক কে হতে যাচ্ছেন। আমার প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে যে দলটির নাম আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আজকের বিষয়ের পক্ষে অবলম্বন করা দল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় সবুজ ব্যালট অনুযায়ী যে নামটি আজকে বিজয়ী দল হিসেবে মনোনীত সেই দলটি হচ্ছে আজকের বিষয়ের পক্ষে থাকা দল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ প্রিয় দর্শক, আমরা বুঝে গেছি আজকে বিজয়ী দল কারা হয়েছে। তারপরেও আমি তৃতীয় ব্যালটটি খুলে দেখছি এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় যেই দলটিকে সেরা দল হিসেবে বিবেচনায় আনা হয়েছে সেটি হচ্ছে আজকের বিষয়ের পক্ষে থাকা দল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অর্থাৎ 3-0 ব্যালটের ভিত্তিতে আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা দল হয়েছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অনেক অনেক অভিনন্দন আপনাদের। দর্শক, প্রথম লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক শারমিন সুলতানা নিশি। দ্বিতীয় ব্যালটে যিনি সেরা বিতার্কিক হয়েছেন তিনি হচ্ছেন বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক আফরোজা আক্তার। দুটি ব্যালটে দুটো ভিন্ন ভিন্ন নাম এসেছে এবং দুটি দল থেকে এসেছে। দেখা যাক তৃতীয় ব্যালটটি নির্ধারণ করে দিতে পারে কিনা আজকে সেরা বিতার্কিক কে হচ্ছেন, অথবা এমনও হতে পারে এই ব্যালটে আমরা ভিন্ন আরেকটি নাম দেখতে পাবো। তৃতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক শারমিন সুলতানা নিশি। অর্থাৎ দর্শক, দুটি ব্যালট পেয়ে আজকে সেরা বিতার্কিক হয়েছেন শারমিন সুলতানা নিশি, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। অনেক অনেক অভিনন্দন আপনাকে। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের বিতর্ক আয়োজনটি উপভোগ করার জন্য। আজকের মতো জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।